নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প বুক প্রপোজাল, কলমে দেবিকা সাহা। গল্প শুরু করার আগে তোমাদের কাছে একটা আবেদন আমার, তোমাদের কি এই বুক প্রপোজাল গল্পটি কি ভালো লাগছে না? যদি ভালো নাও লেগে থাকে তাহলেও সেটা কমেন্ট করে আমাকে প্লিজ জানাও, তাহলে এই ধারাবাহিক গল্পটি এখানে থামিয়ে দিয়ে অন্য কোনো ধারাবাহিক গল্প শুরু করব। আর যদি তোমাদের মনে হয় যে এই গল্পটি তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই গল্পটিকে কন্টিনিউ করব। কারণ কথাটি এই কারণেই বলছি, তার কারণ আগের পর্বের গল্পে কিন্তু একদমই ভিউজ আসেনি এবং তাতে মনে হচ্ছে তোমাদের এই গল্পটি একদমই পছন্দ না। ক্লাসের লেকচারে ফাঁকে ফাঁকে বারবার শঙ্খর দিকে আর চোখে তাকাচ্ছে শুভ্রা। যদিও শঙ্খর ইমেজটা শুভর কাছে খুব একটা ভালো না, কেমন একটা বখাটে আর পাগল টাইপের ইমেজ রয়েছে শুভ্রার মনে শঙ্খর জন্য। প্রথম দিন আলাপ পাওয়া থেকে যা যা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তাতে এটা ছাড়া অন্য কোনো ইমেজ তো তৈরি হওয়ার কথা না। কিন্তু আজ প্রথম একটু অন্যরকম মনে হচ্ছিল শঙ্খকে। যখন ব্ল্যাকবোর্ডটার সামনে দাঁড়িয়ে ক্লাসের সবার উদ্দেশ্যে নির্দিষ্ট টপিকটা নিয়ে ডিসকাস করছিল, তখনকার শঙ্খকে একদমই অচেনা লাগছিল, কেমন যেন গম্ভীর আর স্থির। কিন্তু আদতে তো ও ওরকম ছেলে নয়। কিরে শুভ্রা, তোর ওই স্যারের দিকে তাকানোটা দেখছি অভ্যাসে পরিণত হয়ে গেছে। কি ব্যাপার বলতো? ক্রাশ খেলি নাকি স্যারকে দেখে? এই হচ্ছে তোর একটা দোষ, জানিস তো। ক্রাশ ছাড়া মাথাতে আর কিছুই ঢোকে না। আমি তো পড়া বুঝছিলাম। ও আচ্ছা, বলছি যে এরকমভাবে এক দৃষ্টিতে তাকিয়ে পড়া বুঝছিলি না? কেমন একটা অদ্ভুত লাগছে ব্যাপারটা। তানিয়ার দিকে এবার একবার রাগী চোখে তাকালো শুভ্রা, আর এই দৃষ্টিটাই তানিয়াকে চুপ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হ্যালো, এক্সকিউজ মি মিস, 24.5 ঘন্টা স্ট্যান্ড আপ। শুভ্রাকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলা হচ্ছে সেটা শুভ্রার সাথে সাথে পুরো ক্লাসই বুঝতে পারছে। তবে শুভ্রা রেসপন্স করার আগেই উল্টো দিক থেকে আরেকজন উঠে দাঁড়ালো। এই শুভ্রা, কেসটা কি হলো? অনেক হঠাৎ উঠে দাঁড়ালো কেন রে? স্যার তো তোকে... শুভ্রা কানে কানে ফিসফিস করে কথাটা বলল তানিয়া। এই শোন, স্যার মোটেই আমাকে ডাকেনি। আমাকে যদি ডাকতো তাহলে তো শুভ্রা নামটা শুনতে পেতিস। পাসনি তো? অনেক হয়তো কিছু বলতে চায় স্যারকে, তাইও দাঁড়িয়েছে। অনেককে উঠতে দেখে শঙ্খ একবার আর চোখে শুভ্রার দিকে তাকালো। আর যাই হোক, এটা হতে পারবে বা এটা হতে পারে সেটা ভাবতে পারেনি শঙ্খ। তবে শঙ্খ কিছু বলার আগে অনিকেত বলতে শুরু করলো, স্যার আসলে ওর নাম না শুভ্রা। আপনি নামটা জানেন না তো, তাই বলে দিলাম। এই শুভ্রা, তোর নামটা স্যারকে স্পষ্ট করে বল না। অনেকের এই বাড়াবাড়িটা দেখে এই শুভ্রা বলল মহাবিপাকে। এখন তার বসে থাকা চলবে না, তাড়াতেই হবে। উফ, আমার কপালেই জোটে সব এক একটা। বিশাল বড় শুভাকাঙ্ক্ষী আমার। কথাগুলো মনে মনে আওড়াতে আওড়াতে উঠে দাঁড়ালো শুভ্রা। অনেকের কথার সঙ্গে একটু তাল মিলিয়ে সম্মতিসূচক মাথা নাড়ল। আচ্ছা, তোমরা কি একা একা কথা বলতে পারো না? একজনের হয়ে আরেকজন উত্তর দিচ্ছ, বেশ ইন্টারেস্টিং ব্যাপার। আসলে স্যার, আমি আর শুভ্রা খুব ভালো বন্ধু। ও আই সি, তা ভালো। বন্ধুত্ব ব্যাপারটা খুবই ভালো। এরপর আর বেশি কথা বাড়ালো না শঙ্খ। ওদের দুজনকে বসতে বলে মন দিয়ে বাকি ক্লাসটা করালো। তবে ক্লাস শেষের পর একটা অদ্ভুত কথা বলে ফেলল। এই যে বন্ধুদায়, আপনাদের দুজনের জন্য একটা টাস্ক দিচ্ছি। মানে আপনারা দুজন তো খুব ভালো বন্ধু, তাই আপনাদের টাস্ক হচ্ছে দুজনে মিলে বন্ধু সমার্থক শব্দ লিখবেন। বেশি নয়, মাত্র 15টা। ক্লাস শেষের পর নিজের ব্যাগটা গোছাচ্ছিল শুভ্রা। এরপর আর ক্লাসও নেই। এই মুহূর্তে শঙ্কর টাস্কটা শুনে শুভ্রার প্রায় মাথাটা ঘুরে গেল। কি স্যার, আমরা কেমিস্ট্রি স্টুডেন্ট, বাংলা কেন লিখব? এ মা, তাই বলে হয় নাকি? তুমি না 24.5 ঘন্টা পড়াশোনা করো, আর যারা ডেডিকেটলি পড়াশোনা করে তারা নিজের সাবজেক্টের সঙ্গে সঙ্গে অন্য সাবজেক্টও পড়ে। তুমিও নিশ্চয়ই পড়ো। ও হ্যাঁ, আমাকে আজকে বাড়ি যাওয়ার আগে দুজনে মিলে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে যাবে। কথাটা বলে অ্যাটেন্ডেন্সের খাতাটা নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল শঙ্খ। শঙ্খ চলে যেতেই শুভ্রার পাশে এসে হাসতে শুরু করলো তানিয়া। যাই বলিস না কেন, স্যার কিন্তু দারুণ, মানে একদম অন্যরকম। অবশ্য স্যার আমাদের থেকে খুব একটা বড় না, ফ্রেন্ডলি বিহেভিয়ারটা স্বাভাবিক।
আমার তো এখন অর্গানিক কেমিস্ট্রি পড়তে আর বোরিং লাগবে না। এত ভালো স্যার থাকতে কি আর বোরিং লাগে বল? আমি বাবা যাই, আর দেরি করলে বাসটা পাবো না। বাড়ি গিয়ে অনেক কাজ, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে শঙ্কর স্যারের পড়াটা করতে হবে তো। তুই বরং তোর বন্ধুর সাথে বসে বসে সমার্থক শব্দটা লেখ, কেমন? কান শুভ্রের রাগকে তোয়াক্কা না করে ওখান থেকে ছুটে পালালো তানিয়া। এই শুভ্রা, 15টা তো হচ্ছে না, 10এই তো থেমে গেছে। কাঁটা চামচে চাউমিনটা তুলে আরও একবার মুখে ঢোকালো শুভ্রা। তারপর চাউমিনটা শেষ হতেই টিস্যু পেপারে হাতটা মুছে নিয়ে অনেকের দিকে তাকালো মেয়েটা। ক্যান্টিনের টেবিলের দুপাশে দুটো উল্টো দিকে চেয়ারে বসে আছে শুভ্রা আর অনেক। অনেকের সামনে একটা বোর্ডে A4 পেপার রাখা আর একটা পেন, আর শুভ্রার সামনে এতক্ষণ প্লেট ভর্তি চাউমিন ছিল। এখন যদিও প্লেটে চাউমিনটা নেই, তবে ফাঁকা আছে প্লেটটা। শুভ্রা, কি করব বল না, কিছু হেল্প তো কর। এতক্ষণ তো কোনো কথা না বলেই খাচ্ছিলি, এবার তো খাওয়া শেষ, এবার অন্তত কিছু বল। হ্যাঁ, চাউমিনটা কিন্তু দারুণ জানিস তো, নেক্সট দিন তুই একবার খাস, ভালো লাগবে। শুভ্রা, আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস। আমি তো তোকে বলছি যে আমি তোকে হেল্প করতে পারব না। তুই যখন নিজে যেচে পড়ে আমাদের খুব ভালো বন্ধুত্বের কথা বলেছিস, তখন যা লেখার তুই লিখবি, আমি পারবো না। কথাটা বলেই টেবিলে ওপরে রাখা নিজের পার্সটা নিয়ে ক্যান্টিনের কাউন্টারের দিকে এগিয়ে গেল মেয়েটা। বেশি কিছু না, ফ্রুটি অর্ডার করতে। আর এদিকে শুভ্রার কাণ্ড কারখানা দেখে অনেকের তো রীতিমতো মাথায় হাত। ও, তো মেয়েটাকে একটু ইমপ্রেস করতে চেয়েছিলি, তাই তো আগ বাড়িয়ে স্যারের সামনে একটু হিরো হতে গিয়েছিলি। কিন্তু এখন তো মনে হচ্ছে এসব না করলেই হতো। বেকার নিজের পায়ে কুড়ুল মারার মতো কাজ হলো। এখন আর কি করার, যেমন কর্ম তার তেমন ফল। করো এখন সমার্থক শব্দের সন্ধান, তাও আবার একা একা। কিছুক্ষণ বাদে ফ্রুটির বোতলটা হাতে নিয়ে টেবিলে ফিরে এলো শুভ্রা। ঘড়ির কাঁটায় এখন বিকেল 4টে। কলেজ ক্যাম্পাস প্রায় ফাঁকা। ইতিমধ্যে বহু কষ্টে সমার্থক শব্দ খুঁজে বের করে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে সেটাকে সাবমিট করে দিয়ে এসেছে অনেক। যদিও পুরো কাজটা অনেক একা একাই করেছে, তবু এই পুরো সময়টা অনেকের পাশেই বসেছিল শুভ্রা। কাজ শেষ হওয়ার পর দুজনও বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। অনেক নিজের মতো নিজের বাইকটাকে নিয়ে হুশ করে বেরিয়ে গেল। শুভ্রাকে বাস স্ট্যান্ডেই অপেক্ষা করতে হলো, কখন বাস আসবে তার অপেক্ষায়। তবে শুভ্রার আরও একটা কাজ ছিল, যদিও সেটা একটু ব্যক্তিগত, না হলে এই কাজটাও অনেকের হেল্প নিয়ে করতো মেয়েটা। হাত ঘড়িটার দিকে বারবার তাকাচ্ছে। আর কতক্ষণ দেরি করবে রে বাবা, এই নিয়ে দুটো বাস ছেড়ে দিলাম। অনেক তো বলল যে এখনও কলেজেই আছে, তাহলে আসছে না কেন? নিজের মনে বলতে থাকা শুভ্রার এই কথার ভিড়েই একটা বাইক এসে দাঁড়ালো শুভ্রার সামনে। হেলমেটটা সরাতেই মুখটা স্পষ্ট হলো সেই বাইক আরোহী। শুভ্রাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হলো শঙ্কর, কারণ ও যতদূর জানে তাতে মেয়েটার এতক্ষণে প্রায় বাড়ি পৌঁছে যাওয়ার কথা। এ কি, এখনও বাড়ি যাওনি কেন? শঙ্কর কথা শেষ হওয়ার আগেই ব্যাগ থেকে ফ্রুটির বোতলটা বের করে ওর হাতে ধরিয়ে দিল শুভ্রা। এটা কি? স্যার, এটা ফ্রুটি, নিশ্চিন্তে নিতে পারেন, চিন্তা নেই। আমি আপনাকে ফ্রুটির কম্পোজিশন আর উপকারিতা জিজ্ঞেস করবো না, কীভাবে তৈরি হয় সেটাও জিজ্ঞেস করবো না। আসলে কি বলুন তো, আমি শুনলাম সকালেই ওই আমার ফেলে আসা গরম গরম কচুরির দামটা আপনি দিয়ে দিয়েছিলেন। বিল্টু তাকে টাকাটা দিতে গেলে ওই জানালো আমাকে ব্যাপারটা। এবার দেখুন তো, আপনি তো আমার স্যার, টাকা তো আর অফার করতে পারি না, তাই ফ্রুটিটা এনে দিলাম, শোধবোধ। শুভ্রার এরকম একটা যুক্তি শুনে মাথাটা গরম হয়ে গেল সংসার। ও কিনা শঙ্কর সাথে এরকম হিসেব নিকেশ করে চলেছে, তা আবার কয়েকটা টাকার জন্য। সত্যি হিসেব ছাড়া কিচ্ছু বোঝে না মেয়েটা, সেই ছোটোবেলার মতনই রয়েছে, অবুঝ আর জেদি। বাইকে বসো, তোমাকে ড্রপ করে দেবো। হ্যাঁ, কিছু বললেন? শুনতে পেলে না? বললাম তো বাইকে বসতে। শঙ্কর কথাটা শুনে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা ভাবলো মেয়েটা। তারপর ভাবনা শেষে হাসি মুখে বলল, সে তো স্যার বসতেই পারি, কিন্তু একটা প্রবলেম আছে জানেন তো। আসলে আপনার বাইকের গতিবেগের সাথে হিসেব করলে আমাকে কেমনভাবে বসতে হবে আর কোন অ্যাঙ্গেলে বসতে হবে, সেই হিসেবটাই তো এখনও করে উঠতে পারিনি।
যেদিন হিসেব করতে পারবো সেদিন বরং বসবো। কথাটা বলেই ফ্রুটির বোতলটা শঙ্কর হাতে জোর করে ধরিয়ে দিয়ে সামনের বাসটাতে তাড়াতাড়ি করে উঠে পড়ল মেয়েটা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো।